অজন্তা ইলোরা সিরিজের আগের ভিডিওগুলোতে আপনারা দেখলেন কিভাবে আমরা পৌঁছে গেলাম আমেদাবাদ থেকে জলগাঁও শহরে, এবং সেখান থেকে দেখলাম দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অজন্তা কেভ এবং ইলোরা কেভ। ইলোরা কেভ বললে যেটা না বললেই নয় সেটা হলো কৈলাসা টেম্পল, এবং এই কৈলাসা টেম্পল দেখার আনন্দের মাত্রা আরও বেড়ে গেছিল, কেননা আমরা একটা গাইডেড ট্যুর করেছিলাম। এরপর আগের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আমরা পৌঁছে গেলাম দৌলতাবাদ ফোর্ট, এবং খুব কষ্ট করে উঠে পড়লাম একদম ওপরে, এবং ওপরে উঠে দেখলাম সুন্দর শহর দৌলতাবাদ। আজকের ভিডিওতে আমরা পৌঁছে যাচ্ছি পাঞ্চাক্কি দেখতে, তার সাথে সাথে বিবি কা মাকবারা, যাকে কিনা তাজমহলের মিনি ভার্সন বলা হয়। তাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমরা এখন পাঞ্চাক্কিতে চলে এসেছি। পাঞ্চাক্কি হচ্ছে জলের ফোর্সে মেকানিক্যাল এনার্জি তৈরি করার একটা জায়গা ছিল। তুর্কাজ খাঁ বলে একজন 1695 এডিতে বানিয়েছিলেন, এবং এর মেন উদ্দেশ্যটা ছিল এটা বানানোর, এই জলের ফ্লো দিয়ে যে মেকানিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছে সেটা দিয়ে শস্য এই সমস্ত পেশাই করার জন্য। সামনের এই যে বট গাছ যেটা দেখতে পাচ্ছি, এই বট গাছটা 600 বছর পুরনো, এবং এই পাঞ্চাক্কিটা তৈরি হওয়ার আগে থেকেই এই বট গাছটা এখানে আছে। এখানে পাঞ্চাক্কির যে হিস্ট্রি এবং যে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা সেটা লেখা আছে, যেটা বলছে যে টোটাল ডিস্টেন্সটা ছিল হচ্ছে 6 কিলোমিটার, মানে 6 কিলোমিটার দূর থেকে জল আসছে, এবং সেই জলটা এসে একটা সাইফনের থ্রু দিয়ে ওপরে ওঠে এবং তারপরে রিজার্ভয়ারে নিচে পড়ে। সেই জন্য এটা একটা কন্টিনিউয়াস 6 কিলোমিটার লম্বা একটা সিস্টেম, এবং সেই সিস্টেমটা কন্টিনিউয়াস থাকে জলের ফোর্সের জন্য। এক্সকিউজ মি, তাকাচ্ছে না হেনতেদি। আপনার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, কিছু বক্তব্য? হঠাৎ মনে হলো জলের তলায় কি আছে একটু দেখা যাক। পাঞ্চাক্কির ভেতরে অনেক কেনাকাটা করার জায়গা রয়েছে, চাইলে কিছু কিনতেই পারেন। তবে হ্যাঁ, টুরিস্ট প্লেস বলে দামটা একটু বেশি, বার্গেনিং করতে হবে। আর এখানে ঢুকতে লাগে 10 টাকা করে। এখানে ঢুকে ভালো, কিন্তু বেশি টাইম লাগবে না, তেমন কিছু দেখার নাই। অল ওভার ঘুরতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আর এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল, আগের এপিসোডে আপনারা দেখেছেন, তাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল এখানে। আর সেই জন্যই বলে যে এরকম ঘুরতে বেড়াতে এসে বারবার দেখা হয় এবং ভালো লাগে আর কি। আর দূর থেকে দেখে যে চিনতে পারা একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনেই বোঝা যায় যে লোকজন একে অপরকে, মানে আননোন লোকজন একে অপরকে কিরকম ভাবে পছন্দ করে আর কি। তা সেই জন্য তারা যদি বাঙালি হয় তাহলে আরোই বেশি, সেই জন্য একটা উপরি। হ্যাঁ, ভাষাটা একটা অন্যরকম ব্যাপার। ভাষাটা আমরা যেরকম ভাবে বলি যে নিজেদের মাতৃভাষায় কথা বলে যতটা আমাদের ভালো লাগে, অন্য ভাষায় তো সেরকম লাগে না। তো সেই জন্য দুটো বাচ্চাকে খুব লেগেছে। দারুণ দারুণ। পাঞ্চাক্কি থেকে আমরা সোজা চলে এলাম বিবি কা মাকবারা দেখতে। অনলাইনে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। দূর থেকেই সুবিশাল দরজা এবং তার ভেতরে স্মৃতিসৌধ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম
বিবি কা মকবরার দিকে। আমরা এখন পৌঁছে গেছি বিবি কা মকবরা। বিবি কা মকবরা মানে হচ্ছে ঔরঙ্গজেবের প্রথম এবং সবচেয়ে পছন্দের যে ওয়াইফ ছিলেন দিলরাস বেগম। দিলরাস বেগমের মৃত্যুর পর ঔরঙ্গজেব এবং তার সমস্ত বাচ্চারা সবাই খুবই দুঃখী হয়ে পড়ে এবং তারপরে যেরকম তাজমহল বানানো হয়েছিল, তাজমহল শাহজাহান বানিয়েছিলেন মুমতাজের স্মৃতিতে, সেরকম ঔরঙ্গজেব ওনার ওয়াইফের স্মৃতিতে উনি বিবি কা মকবরা বানান। কিন্তু তাজমহল যেরকম আমরা দেখেছি তাজমহলের ধারে কাছেও বলা হয় মিনি তাজমহল, কিন্তু তাজমহলের সঙ্গে কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। মানে তাজমহলের 1%ও নয় এটা। এত সুন্দর তাজমহল দেখেছি, কিন্তু হ্যাঁ আর্কিটেকচার হিসাবে খুবই ভালো, একটু অন্যরকম। তাজমহল তৈরি করতে যে পরিমাণ খরচ হয়েছিল এটার তার অনেকটাই কম, ভীষণই কম। কারণ তার প্রথম কারণ ছিল মুঘলদের সেই টাইমে, ঔরঙ্গজেবের টাইমে কোষাগার প্রায় শূন্য ছিল, একেবারেই বাজেট ছিল না। কম বাজেটের মধ্যে যতটুকুনি করা যায় যেরকম লো বাজেট সিনেমা হয় আর কি, মশলাপত্র কম থাকে আর ভুলভাল জিনিসপত্র বেশি থাকে। এই ঘুড়ি, ও আচ্ছা, এই ঘুড়ি ওড়াচ্ছে। বিবি কা মকবরা ঢুকতে বা তার টিকিট সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে যদি টিকিট লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তাহলে লাগে হচ্ছে 25 টাকা করে, এবং লেডিস এবং জেন্টসদের টিকিটের লাইন আলাদা, এটা একটা বিষয়। আর লেডিসদের লাইন কম থাকে তুলনায়। আর আরেকটা সুবিধা আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে যদি বিবি কা মকবরা সিলেক্ট করে, ডেট সিলেক্ট করে, তারপর অ্যামাউন্ট নাম্বার সিলেক্ট করে, অ্যামাউন্ট সিলেক্ট করে যদি টিকিট কাটা হয় তাহলে সেটা হয়ে যাবে 20 টাকা করে। আর ব্যাংক চার্জ লাগবে কিছু মিনিমাম চার্জ লাগবে, সেটা হচ্ছে ব্যাংক। আর যে ওয়েবসাইট থেকে টিকিট কাটতে হয় সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে সেই লিঙ্কটা। সেই লিঙ্কে গিয়ে অনেক শহরে আপনারা টিকিট কাটতে পারেন, বিভিন্ন শহরে, যেরকম আগ্রা, দিল্লি, এবং বিভিন্ন মনুমেন্টের জন্য, যেরকম তাজমহল। আমরা যেরকম তাজমহলেও টিকিট কেটেছিলাম, যেটা এসআইএস সার্টিফাইড। হ্যাঁ, এসআইএর ওয়েবসাইট। আর অনেক কম সময়ে সহজে এটা করা যায়। আর আমরা এখন পেছন দিকে আছি বিবি কা মকবরার। এখানে রেস্টোরেশনের কাজ চলছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। এইখানেও যেরকম এই জায়গাটায়, এই ওপরটায় সাদা জায়গাটায়, এখানে পুরোটা নষ্ট হয়ে গেছে কারুকার্যগুলো। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আর মার্বেলেরই করছে না। ওপরগুলো কি মার্বেল মনে হচ্ছে? একেবারেই তো মনে হচ্ছে না, মার্বেল শুধু নিচের গুলো না, ওই এই জায়গাগুলো মার্বেল, বেসটা। ওই জন্য এই তাজমহলের যে চমকটা থাকে, হ্যাঁ, আর এই জিনিসগুলো তো তাজমহলের পুরো ফ্লোরটা মার্বেলের, ওর জন্য একদম রিফ্লেকশন হয় ভালো, আর দেখতেও সুন্দর লাগে। কিন্তু এখানে সেরকম পাচ্ছি না। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম জলগাঁওয়ের উদ্দেশ্যে, কারণ জলগাঁও থেকে আমেদাবাদ ফেরার ট্রেন ছিল আমাদের সন্ধেবেলায়। নেক্সট দিন আমরা সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে জলগাঁও, কেননা জলগাঁও থেকে ফিরতে হবে আমাদের আমেদাবাদে। প্রথমে বলি যে ট্রিপ যদি করার থাকে ঔরঙ্গাবাদ আর অজন্তা দুটোই, তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এই দুটোই আছে, জলগাঁও আর ঔরঙ্গাবাদ। আরেকটাও আছে যেটা জলগাঁওর আগের স্টেশন, সেটার নাম কি? ভুসাওয়াল।
ভুসাওয়াল থেকেও আসা যায়। তো আমাদের যেহেতু জলগাঁও থেকেই আসা যাওয়া ছিল, ওই জন্য আমাদের আবার ফেরত যেতে হচ্ছে। তো ওখান থেকে আমরা ফেরত যাব। আর পথে আমরা বেছে নিয়েছি আরেকটা নতুন রাস্তা, কারণ আসার সময় যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম দেখিয়েছিলাম কতটা বাজে ছিল রাস্তাটা। হ্যাঁ, ওটায় ভিডিও নেওয়া যাওয়ার মতো রাস্তা ছিল না, প্রচণ্ডই বাজে। এতটা বাজে রাস্তা ছিল। এই রাস্তাটা একটু লম্বা, কিন্তু আমরা এই রাস্তাটাই বেছেছি। এটা হচ্ছে চাল্লিশগাঁও হয়ে যাওয়ার রাস্তা। তো এটা রাস্তাটা অনেকটাই ভালো। আর এটার পথে আমরা দৌলতাবাদ ফোর্টও কভার করলাম, প্লাস এখন ইলোরার সামনে দিয়েই যাচ্ছি। এটা একটু লম্বা জার্নি পড়ে, টাইম একটু বেশি লাগবে, তবে হ্যাঁ রাস্তাটা খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা। এবং এই রাস্তার ঘাট সেকশনও আছে আশপাশ দিয়ে যাওয়ার সময়। আমরা এখনই একটা ঘাট সেকশন বেরোলাম, সামনেও আরেকটা ইলোরার একটা ঘাট সেকশন আসতে চলেছে। সব মিলিয়ে ভালোই লাগছে আপাতত। গাড়িটাও খুব ভালো, খুব কমফোর্টেবল। কথা মতো আবার আমরা একটা ঘাট পেলাম, যার বাঁ দিকে গভীর খাদ আর ডান দিকে পাহাড়। এই পাহাড় আর খাদের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে জলগাঁওয়ে যাওয়ার জন্য আমাদের রাস্তা। অজন্তা ইলোরা ঔরঙ্গাবাদের এই সুন্দর ট্রিপটা শেষ হয়ে যাওয়ায় মনটা খুবই ভারাক্রান্ত হয়ে উঠেছিল। তাই পথে আর ক্যামেরা বের করার ইচ্ছা হয়নি। সোজা পৌঁছে গেছিলাম আহমেদাবাদ স্টেশনে। আমরা আহমেদাবাদ স্টেশনে পৌঁছে গেছি। এখন 3:30 বাজে। তো এখন বাড়ি ফেরার পালা। আশা করি আপনাদের এই ট্রিপটা খুব ভালো লেগেছে। আমাদের তো দারুণ লাগলো, ভীষণই ভালো লেগেছে। একটু অন্যরকম ছিল অজন্তা ইলোরা। এরকম কেভ যে আর্কিটেকচার অনেক পুরনো দিনের, সেগুলো প্রথমবার দেখলাম আমরা। তার সাথে সাথে দৌলতাবাদ ফোর্ট, একটা রাজা, বিভিন্ন রাজা এক একটা সময়ে কিভাবে নিজেদের রক্ষা করার জন্য অত বড় দুর্গ বানাতে পারে, সেটাকে উঠে নানা রকম দৃশ্য দেখানো। আশা করি সেটাও ভালো লেগেছে। প্লাস আমরা মিনি তাজমহল দেখলাম, যা তাজমহলের সঙ্গে কম্পেয়ার করাটা যায় না, তবুও আমাদের বিবেকা মাকবারা ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে যদি আমাদের এই ভিডিওটা এবং এই ট্রিপটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটাকে ক্লিক করতে হবে। তাহলে ভিডিও দেখা যাবে, পরের ভিডিওগুলো। আর তাহলে ভিডিও চলবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ট্রিপে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, বাই বাই।